লেবু পর্ব 13। আপনি সত্যিই আমাকে ডিভোর্স দিবেন? সাবার চোখ দুটো দেখে মনে হলো যেন আকাশ থেকে পড়ছে সে। সেদিন পার্কের ওই কথোপকথনের পর বেশ অনেকটা দিন পেরিয়ে গেছে। একটু একটু করে সেরে উঠেছে সাবা। স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছে প্রতিনিয়ত। তার বাবা মা প্রায়ই এই বাড়িতে আসেন মেয়েকে দেখতে। অতীতের তিক্ততা ভুলে তাদের সঙ্গে পূর্বের সেই মিষ্টি সম্পর্কে ফিরে যাচ্ছে সাবা। শাশুড়ির সঙ্গেও আজকাল একটু বেশিই সময় কাটায় সাবা। সন্ধ্যার পর তার সঙ্গে বসে সিরিয়াল দেখতে। যদিও টিভি স্ক্রিনে ভেসে ওঠা একের পর এক দৃশ্য তার মাথার উপর দিয়ে যায়, তবুও আতিয়া আলমকে সঙ্গ দেওয়ার জন্য লক্ষ্মী মেয়ের মতো বসে থাকে সে। শামা আর অরুণের সঙ্গেও প্রায় প্রতি সপ্তাহেই ক্রাইম নাইটের আসরে বসে যায় তারা। যেটুকু অবসর সময়ে অবশিষ্ট থাকে তা সাবা কাটায় দেশি বিদেশি নানান ডকুমেন্টারি দেখে। সাংবাদিকতার উপর আরও একটু একটু করে তার আগ্রহ ফিরে আসছে। সাবকাতের সঙ্গেও তার সম্পর্কে যে শীতলতা জায়গা করে নিয়েছে এমনটা না। সাবকাত ইদানিং কাজ নিয়ে বেশ ব্যস্ত হয়ে পড়লেও দিনে বেশ কয়েকবার সাবাকে ফোন করে খোঁজ খবর নেয়। রাতে ঘুমাতে যাওয়ার আগে সাবার সারাদিনে জমে থাকা গল্পগুলো ধৈর্য ধরে শোনে। এই কতগুলো দিনে ডিভোর্সের প্রসঙ্গ একবারও উঠে আসেনি তাদের কথোপকথনে। সাবা তো ধরেই নিয়েছিল ওই সময়টায় জেদ করে ডিভোর্সের কথা তুলেছিল সাবকাত, এখন তা ভুলে গেছে। কাল রাতেও তো ঘুমাতে যাওয়ার আগে কত সুন্দর একটা সময় কাটলো দুজনে। সাবা তার ছোটবেলায় স্কুলে গান গাওয়ার গল্প করছিল, সাবকাত তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে আগ্রহ নিয়ে শুনছিল। অথচ তখন কি সাবা ভাবতেও পেরেছিল আজ সকালে এত বড় একটা ধাক্কা অপেক্ষা করছে তার জন্যে। সাবকাত অফিসের জন্য তৈরি হচ্ছিল। সাবা বিছানায় গা এলিয়ে দিয়ে আর চোখে দেখছিল তার টাই বাঁধা। তৈরি হয়েই সাবকাত ড্রেসিং টেবিলের ওপর থেকে একটা কাগজ টেনে ধরিয়ে দিল সাবার হাতে। কাগজের উপর লেখা প্রথম নাইটটা পড়েই গা বেয়ে শীতল স্রোত বয়ে গেল সাবার। স্বামী কর্তৃক তালাকের হলফনামা। মনে মনে দীর্ঘশ্বাস ফেলল সাবকাত। তার ভেতরটা যে আজ দুমড়ে মুচড়ে একাকার। ডিভোর্স পেপার আগেই তৈরি করা হয়ে গিয়েছিল, তবুও রেখে দিয়েছিল নিজের কাছে সযত্নে। সাবাকে হারানোর জন্যে সে প্রস্তুত ছিল না কোনো কালেই। 1 মাস ধরে নিজেকে প্রস্তুত করার বৃথা চেষ্টা করল। তবে সত্যটা হলো মেয়েটাকে হারিয়ে সে কখনোই ভালো থাকতে পারবে না। বেঁচে থাকবে ঠিকই, তবে চিরকাল বুকের মাঝে বিরাজ করবে সুপ্ত একটা শূন্যতা। এই কয়েকটা দিনে আরও গভীরভাবে সাবার মায়ায় জড়িয়ে গেছে সে। তার গোছলের পর স্নিগ্ধ মুখটা হাসতে গিয়ে এক হাতে ঠোঁট লুকানো, ঘুমের মধ্যে কিঞ্চিত কেঁপে ওঠা তার গায়ের সুবাস, সবটাই যেন অস্তিত্বে মিশে গেছে সাবকাতের। নিজের অস্তিত্ব থেকে কোনো ক্রমেই এসব মুছে ফেলতে পারবে না। অবশ্য মুছে ফেলতে চায়ও না সাবকাত। সাবা হয়তো আজই এ বাড়ি থেকে চলে যাবে, কিন্তু ফেলে আসা এই কয়েকটা দিন তো আর জীবন থেকে মুছে দিয়ে যেতে পারবে না। প্রশান্তিময় সময়টায় সাবা তাকে ছোট ছোট হাজারো মুখস্মৃতি দিয়েছে, যা বয়ে নিয়ে গোটা একটা জীবন কাটিয়ে দেওয়া যাবে নির্দ্বিধায়।
সাবাকে ছাড়া সাবকাত কেমন থাকবে এটা নিয়ে তার বিন্দুমাত্র চিন্তা নেই। তাকে ছাড়া সাবা ভালো থাকবে এটাই মুখ্য। ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে সাবকাত বলল, হ্যাঁ, এরকমও তো কথা ছিল। সাবা অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল সাবকাতের দিকে। কয়েক সেকেন্ড পর তার অস্থির চোখ দুটো পড়ল ওই কাগজের উপর। উল্টো পাল্টে এমনভাবে দেখছে যেন কোনো মতে একটা ভুল খুঁজে বের করার চেষ্টা করছে ওই কাগজে। সাবকাত ভেবে পেল না এই অবিশ্বাস কিসের, মুক্তির আনন্দে অনুভূত হয়ে নাকি সাবকাতের জীবন থেকে ছিন্ন না হওয়ার আকাঙ্ক্ষায়। সাবকাত কলমটা এগিয়ে দিয়ে বুকে পাথর নিয়ে শীতল গলায় বলল, সাইন করো সাবা, তোমার কতদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আজ থেকে তুমি মুক্ত। অবশ্য ডিভোর্স কার্যকর হওয়ার জন্য আরও 3 মাস লাগবে, তবুও। সাবা কলমটা হাতে তুলে নিল না, কাগজটার উপরেই দৃষ্টি আটকে রেখে বলল, আপনি কি মন থেকে আমাকে ডিভোর্স দিচ্ছেন? তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল সাবকাতের ঠোঁটের কোণে। মনের এই ডিভোর্স সায় না থাকলেও মস্তিষ্কের আছে, আর সাবকাত আলম বরাবরই মস্তিষ্কের নির্দেশ মেনে চলে। তার ভালোবাসার প্রয়োজন সাবার নেই, সাবার প্রয়োজন ভালো থাকার। ভালো সে কোনোদিনই থাকবে না তার থেকে মুক্ত না পেলে। মস্তিষ্কের এই যুক্তিতেই তো এত বড় সিদ্ধান্তটা নিল সাবকাত। সাবকাত ভারী গলায় বলল, তোমার কি মনে হয়? সাবা অস্ফুট গলায় বলল, না। সাবকাত ভ্রু উপরে তুলে বলল, অস্পষ্ট গলাতে বললেও সাবকাত বেশ শুনছে সাবার না। তবুও না জানি কেন আবারও তার মুখ থেকে শুনতে ইচ্ছে হলো এই একই শব্দটা। সাবা লম্বা শ্বাস নিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, না, আমার মনে হয় না আপনি আমাকে মন থেকে ডিভোর্স দিচ্ছেন। সাবকাত তাচ্ছিল্যের বাঁকা হাসি হেসে বলল, তোমার মনে হওয়াটাই ঠিক, কিন্তু কি আর করা, এক পক্ষ যখন ডিভোর্স চায়। কানে অদ্ভুত এক জ্বালা পোড়া শুরু হলো সাবার। চোখ দুটোতে নোনা জল এসে বাসা বেঁধেছে। সাবকাত এটা করতে পারে না তার সঙ্গে। একটা সময় ডিভোর্সের জন্যে তুমুল হইচই করেছে সাবা, অতিষ্ঠ করে তোলার চেষ্টা করেছে সাবকাতকে। ছেলেটা অতিষ্ঠ হয়নি, উল্টো দৃঢ় গলায় জানান দিয়েছে, তুমি আমার। তাহলে আজ কেন সে কথা বলছে না সাবকাত? আজ কেন ওই কাগজটার সাইন করতে জোরাজোরি করছে? সাবা নিজেকে সামলে রাখতে ব্যর্থ হয়ে দু চোখ দিয়ে অশ্রু গড়িয়ে হৃদয়টাকে প্রকম্পিত করে বলল, না, আমি ডিভোর্স চাই না। আমি। বিস্ময়ে বড় বড় হয়ে গেল সাবকাতের চোখ দুটো। এতটুকু বাক্য বলতেই যেন দম ছুটে গেল সাবার। লম্বা লম্বা করে শ্বাস নিচ্ছে আর নিজেকে ধাতস্থ করার চেষ্টা করছে। তবে চোখ দুটো বেয়ে পড়া অশ্রুধারা থামবার কোনো ভাবলক্ষণ নেই। সাবা দম নিয়ে আবারও কম্পিত স্বরে বলল, আমি সাইন করব না। সাবকাত ভাবল, পালিয়ে যাওয়ার চেষ্টা করার মতোই আরেকটা বোকামি করছে সাবা। পালিয়ে যাওয়ার আগেও যেমন সুদূর ভবিষ্যতের কথা ভাবেনি, এখনো ভাবছে না। পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত যেমন ছিল তার ক্ষণিকের আবেগের বহিঃপ্রকাশ, এটাও ঠিক তাই। সাবকাত এবার কিছুটা কঠোর হয়েই বলল,
মানে কি? এসব কি বাচ্চামি হচ্ছে সাবা? সাইন করো। সাবা এবার যেন কান্নায় ভেঙে পড়ল। তার দু চোখ বেয়ে সমান তালে অশ্রু গড়িয়ে পড়ছে। লম্বা লম্বা শ্বাস নিচ্ছে সাবা। একটু পর পর কথা বলার উদ্দেশ্যে মুখ খুললেও কান্নার তীব্রতায় তাতেও ব্যর্থ হলো। অবশেষে কান্নার মাঝেই কোনো মতে সাবা বলল, না প্লিজ, আমাকে ডিভোর্স দিবেন না, বিয়েটা ভেঙে দিবেন না প্লিজ। পূর্বের কঠোরতা নিমিষেই শূন্যে মিলিয়ে গেল। সাবার চোখের জল সাবকাতের মাঝে প্রবল উদ্বিগ্নতার সৃষ্টি করল। কলমটা বিছানায় ফেলে রেখে সাবকাত বেড সাইড টেবিল থেকে পানির গ্লাস এনে সাবার হাতে ধরিয়ে দিয়ে বলল, কথায় কথায় কাঁদবে না তো সাবা, পানিটা খাও। এক চুমুকে গ্লাসের পুরোটা পানি খেয়ে নিল সাবা। তবুও থামছে না কান্নার তীব্রতায়। সাবার মতো দৃঢ় ব্যক্তিত্ব সম্পূর্ণ একটা মেয়ে যে এভাবে কাঁদতে পারে কখনো ভাবতেও পারেনি সাবকাত। তার কান্নার ধরন দেখে মনে হচ্ছে যেন বাচ্চা মেয়ের কাছ থেকে কেউ তার প্রিয় খেলনা কেড়ে নিয়েছে। সাবকাত খালি গ্লাসটা বেড সাইড টেবিলে রেখে আবারও সাবার মুখোমুখি হয়ে বসে দম নেওয়ারও সুযোগ পেল না। তার আগেই ঝড়ের গতিতে তার বুকের ওপর আছড়ে পড়ল সাবা। দু হাতে শক্ত করে সাবকাতকে জড়িয়ে ধরে তার বুকে মুখ লুকিয়ে রাখল। সাবকাত এতটাই অবাক হলো যে কয়েক মুহূর্তের জন্যে নড়তেই ভুলে গেল। যে এত ভেবেছিল ডিভোর্স লেটার হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে স্বাচ্ছন্দ্যে তাতে সাইন করে দেবে সাবা। তার তীক্ষ্ণ মস্তিষ্কের ধারণা তো সচরাচর উল্টো দিকে বয় না। সংবিত ফিরে পেতেই সাবকাতও জড়িয়ে ধরল সাবাকে। তবে বিস্ময়ের ঘর থেকে এখনো পুরোপুরি বের হতে পারেনি সে। সাবা সাবকাতের বুকে মুখ গুজে রেখেই বলল, প্লিজ আমাকে ডিভোর্স দিবেন না প্লিজ। সাবকাত কোনো মতে বিস্ময় কাটিয়ে উঠে সাবার মাথায় হাত রেখে বলল, যে ডিভোর্সের জন্য এতদিন মরিয়া হয়ে উঠেছিল এখন সেই ডিভোর্সই চাচ্ছ না? সাবা জোর গলায় বলল, না। কেন? তুমি তো আমাকে সহ্যই করতে পারো না। পারি তো। সাবা সাবকাতের বুকের উপর থেকে মুখ তুলে তাকালো ঠিক তার চোখ দুটোর দিকে। দুজনের চোখের মাঝেই অব্যক্ত হাজারো অনুভূতি ফুটে উঠেছে। দুজনেই বুঝতে পারছে একে অপরের অন্তরটা বুঝতে এককাল তারা কতটা অপরাগ ছিল না। সাবা ফের আশ্বাস দেওয়ার জন্যে প্রায় ফিসফিস করে বলল, পারি। সাবা আবারও সাবকাতের বুকের মাঝে মুখ লুকিয়ে ফেলল। এতদিন সে মনে করেছিল এই বুকটা তার জন্যে সব থেকে নিরাপদ স্থান। তবে আজ বেশ বুঝতে পারছে এই বুকটা কেবল নিরাপদই নয়, এই পৃথিবীর সব থেকে প্রশান্তিদায়ক আর আনন্দময় স্থানও বটে। সাবা লম্বা লম্বা কয়েকটা শ্বাস নিয়ে কান্না মাখা মুখে বলল, আমি জানি আমি একটা ভুল করে ফেলেছি, অনেক বড় একটা ভুল করে ফেলেছি। আমি আপনার কাছ থেকে পালিয়ে যেতে চেয়েছিলাম। আপনি যা করেন আমার ভালোর জন্যই তো করেন। আমি। সাবকাত শান্ত ভঙ্গিতে বলল, তুমি কি? সাবা আক্ষেপের সুরে বলল, আমি বুঝতে পারি না, অনেক বোকা আমি। এতদিন পর এসে বুঝতে পেরেছি যে আপনার মতো করে কেউ আমাকে ভালোবাসবে না। কথাটা বলতে গিয়েও বলতে পারল না সাবা। সাবকাত তাকে কখনো ভালোবাসি বলেনি বটে, কিন্তু তার ছোট ছোট প্রতিটা কর্মকাণ্ডে তো ওই জিনিসেরই বহিঃপ্রকাশ ঘটে। সাবা ভালোবাসার কাছাকাছি শব্দটা মুহূর্তে খুঁজতেই কয়েক মুহূর্ত ব্যয় করে অবশেষে বলল, আগলে রাখবে না, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। দরকার হলে আমাকে শাস্তি দিন,
যা ইচ্ছা শাস্তি দিন, কিন্তু ডিভোর্স না। কয়েক মুহূর্ত অনুভূতিহীন হয়ে রইল শাবকাত, বিস্ময়ে বনে যাওয়ার মতো অনুভূতিহীন। সাবা যে ডিভোর্স না দেওয়ার জন্য এভাবে অনুরোধ করতে পারে, এ ছিল তার কল্পনারও বাইরে। এসব কি হচ্ছে তার জীবনে? যে মানুষটাকে হারাবে বলে গোটা একটা মাস শোকাচ্ছন্ন হয়ে কাটালো, সেই মানুষটাই কিনা আজ থেকে যাওয়ার জন্য ছটফট করছে। সাবাকে ছেড়ে নিজের মুখোমুখি বসালো শাবকাত, দুহাতের বুড়ো আঙুল দিয়ে সযত্নে মুছে দিল তার দু চোখের জল। সাবা এখন আর কাঁদছে না ঠিকই, তবে কান্নার প্রভাবে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। শাবকাত সাবার একটা গালে হাত রেখে জিজ্ঞেস করলো, বেশ, ডিভোর্স চাও না তাহলে? না। তুমি শিওর? হ্যাঁ। শাবকাত সতর্ক করে দেওয়ার ভঙ্গিতে বলল, ভেবে বলো সাবা, এই হ্যাঁ এর জন্য আবার সারা জীবন আফসোস না করতে হয়। সাবার চোখ দুটো বেয়ে আবারও জল গড়িয়ে পড়তে শুরু করেছিল। এবার তা নিজেই হাতের উল্টা পিঠ মুছে ফেলে দৃঢ় গলায় বলল, করবো না। বললাম তো আমি শিওর। শুকনো হাসি ফুটে উঠল শাবকাতের ঠোঁটের কোণে। সে হাসির রেখা এতটাই শুকনো যে সাবার চোখকেও এড়িয়ে গেল। শাবকাত অন্যরকম গলায় বলল, কিন্তু আমি তো এত সহজে মানব না। সাবা ভীত গলায় বলল, মানে? শাবকাত হালকা ভঙ্গিতে বলল, মানে আমার কিছু শর্ত আছে। তুমি যদি কথা দাও শর্তগুলো পূরণ করবে, তাহলে আমি ডিভোর্স না দেওয়ার কথা ভেবে দেখব। সাবা উদ্গ্রীব গলায় বলল, কি শর্ত? সাবার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে যেন পৃথিবীর যে কোনো শর্ত পূরণে সে সম্মত, কেবল আজীবন তার সম্মুখে বসে থাকা মানুষটার সঙ্গে থেকে যাওয়ার শর্তে। শাবকাত গম্ভীর্যপূর্ণ গলায় বলল, আমি যা বলবো, যেভাবে বলবো সেভাবে তাই করতে হবে। সাবা তৎক্ষণাৎ বলল, করব। আবারও শাবকাতের ঠোঁটের কোণে অবাধ্য হাসিটা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করলো। নিমিষেই সেই হাসিটা চাপা দিয়ে শাবকাত আবারও গম্ভীর গলায় বলল, আজ থেকে আজীবনের জন্য আমার সাথে এই ঘরে থাকতে হবে। সাবা আবারও তড়িৎ গতিতে সম্মতি জানিয়ে বলল, থাকবো। সাবার গালে দৃঢ়ভাবে একটা হাত রেখে অন্যরকম দৃষ্টিতে তার চোখের দিকে তাকিয়ে রইল শাবকাত। সাবা আশা করেছিল আরও একটা শর্ত থাকবে শাবকাতের কাছ থেকে, তবে তা এলো না। বরং তাকে বিস্ময়ের চূড়ান্ত শিখরে পৌঁছে দিয়ে তার চোখ দুটোতে এক পলক গাঢ় নজর তাকিয়ে তার ঠোঁট দুটোকে নিজের আয়ত্তে নিয়ে গেল শাবকাতের ঠোঁট। শাবকাতের আকম্বিকে কাণ্ডে ভয়ে লজ্জায় বরফের মতো জমে গেল সাবা। তার বরফের ন্যায় শীতল ঠোঁটে যেন আগুন ছড়াচ্ছে শাবকাত। সে বেশ জানে এই উষ্ণতাই এই মুহূর্তে সব থেকে বেশি দরকার সাবার। কতক্ষণ পর যে সাবাকে শাবকাত ছাড়ল সে নিজেও জানে না। সাবার কপালে কপাল ঠেকিয়ে রাখল, চোখে দুটো বুজে রেখে হাঁপাচ্ছে সাবা। আবারও হাসি ফুটে উঠল শাবকাতের ঠোঁটের কোণে। এবার আর তাকে ফুটে উঠতে বাধা দিল না। লজ্জায় সাবার গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। টকটকে লাল সেই গালে গাঢ় একটা চুমু খেয়ে শাবকাত তার কানের সঙ্গে ঠোঁট মিশিয়ে ফিসফিস করে বলল, যখন তখন আমার ঠোঁটে এভাবে চুমু খেতে হবে। শাবকাত আশা করেছিল আগের দুবারের ন্যায় এবারও সাবা বাধ্য মেয়ের মতো বলবে খাবো, কিন্তু বলল না। তাতে অবশ্য কিছুই যায় আসে না। মানুষটা তো আজ থেকে তার, একেবারেই তার, গোটা একটা জীবনের জন্য। রাতে ব্যালকনির হলদেটে লাইটগুলো নেভায় না শাবকাত। ব্যালকনির কাচের দরজাও পর্দার পুরো আবরণ ভেদ করে সেই আলোটা
পুরোপুরিভাবে ঘরে পৌঁছাতে না পারলেও আবছা একটা আলোর আভা তৈরি করেছে। মাঝরাতে সাবার ঘুম ভেঙে গেলে যাতে ভয় তাকে কাবু করতে না পারে, তাই এ অবস্থা। তবে সত্যটা সাবকাত নিজেও জানে, অন্ধকারে সাবার ভয় নেই, তার ভয় অবহেলায়। অন্ধকারাচ্ছন্ন ঘরে একা একা বিছানায় শুয়ে আছে সাবা, কাঁধ পর্যন্ত ব্যান্ডেজ টেনে চোখ দুটো বুঝে গম্ভীর চিন্তায় মগ্ন সে। সাবা ভেবেছিল, যতই তার শরীরটা গুলিবিদ্ধ হোক না কেন, তার প্রতি সকলেই রেগে থাকবে। বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করার জন্য কেউই তাকে ক্ষমা করবে না। সাবকাত হয়তো কখনো দেখতেও চাইবে না তার মুখটা। এই একাকিত্ব আর অবহেলায় ভয়েই মাঝে মধ্যে ঘুম ভেঙে যায় তার। তবে ঘুম ভেঙে গেলে নড়াচড়া করে না সে। সাবকাতের বাহুডোরে আটকে পড়ে থাকে, নিজেকে ধাতস্থ করে আশ্বাস দেয় সে একা নয়, অবহেলিত নয়। নিজের কাছে আজকাল নিজেকেই বড্ড অচেনা লাগে সাবার। যে মানুষটাকে সে কিনা সহ্যই করতে পারে না, যার কাছ থেকে পালিয়ে যাওয়ার জন্য এত আয়োজন, তাকেই কিনা কেঁদে কেটে একাকার হয়ে অনুরোধ করল ডিভোর্স না দেওয়ার জন্য। তবে নিজের এই সিদ্ধান্তে আফসোস নেই বিন্দুমাত্র। যে সিদ্ধান্ত গুলিবিদ্ধ হওয়ার আগে নিয়েছিল, তাতে আছে, থাকবে আজীবন। যতই হোক, সাবকাত তো তার স্বামী, রাগের মাথায় তার গায়ে হাত তুলে সে মোটেও ভালো কাজ করেনি। তাই বলে তার গায়ে হাত তোলা নিশ্চয়ই সাবাকে পালিয়ে যাওয়ার অনুমতি দেয় না। সাবা লম্বা সময় ধরে ভাবত, এই মানুষটাকে সে কোনোদিনও আপন করে নিতে পারবে না। এই মানুষটা আজীবন তার অপছন্দের তালিকাতেই রয়ে যাবে। কিন্তু গত 2 মাস ধরে চোখের সামনে যাকে দেখছে, যার বুকে মাথা রেখে ঘুমাচ্ছে, সে মানুষটার সঙ্গে আগেকার ওই গাম্ভীর্যপূর্ণ সাবকাতের কোনোই মিল নেই। এই মানুষটা একেবারেই আলাদা, যেন একেবারেই তার নিজের। অপারেশনের পর থেকে সাবকাত তার এত এত যত্ন নিচ্ছে বলে এ ধারণা গড়ে ওঠেনি সাবার মাঝে। বরং সাবার কথাগুলো শোনা, তাকে আশ্বাস দেওয়া, ভয়ের রাতে তাকে দুহাতে আগলে রাখা, মনটা ভার হয়ে থাকলে হাসানোর চেষ্টা করা, এভাবেই একটু একটু করে দুর্বল হয়ে পড়েছে সাবা। নতুন করে প্রেমে পড়ে যাচ্ছে সে সাবকাত আলমের। এই অনুভূতি আরো জোরালো হলো আজ সন্ধ্যায়। আচমকা এলো অরুণের ফোন। সাবা উৎফুল্ল ভঙ্গিতে তাকে সেদিনের ঘটনা বলল। সাবকাত ডিভোর্স পেপার এনে তার হাতে দিল, আর কেমন নাটকীয় ভঙ্গিতে তাদের ডিভোর্স হতেও হলো না। অরুণ হঠাৎ কৌতূহলী গলায় বলে ওঠে, সাবকাত ভাইয়া তোকে ডিভোর্স দিতে চাইলো কেন? এটাই আমার মাথায় ঢুকছে না। সাবা ইতস্তত করে বলল, বললাম না উনি নাকি বদলাবে না, এমনিই থাকবে, যেটা আমি সহ্য করতে পারবো না, এসব ভেবেই ডিভোর্স দিতে চেয়েছিল। অরুণ কয়েক মুহূর্ত চুপ করে থেকে আবারও বলল, আচ্ছা ভাইয়া যদি নাই বদলায়, তাহলে তুই ডিভোর্সে রাজি হলি না কেন? তোর তো বরাবরই তাকে নিয়ে সমস্যা, এখন আর নেই, তাই নাকি? সাবা শুকনো গলায় বলল, হ্যাঁ, আর তাছাড়া বদলাতে হবেই বা কেন? উনি যেমন আছে তেমনই থাক, বদলাতে তো হবে আমাকে। শুরু থেকেই আমি ওনাকে বোঝার চেষ্টা করিনি। ভাইয়ার চলে যাওয়া নিয়ে এতটাই ট্রমাটাইজড ছিলাম যে বিয়েটাকে বিয়েই মনে করিনি। ওয়াইফ হিসেবে আমি ব্যর্থ। অরুণ জোর গলায় বলল, এসব কথা বলিস না তো সাবা, সময় তো এখনো ফুরিয়ে যায়নি। অতীতের সব যন্ত্রণা ভুলে গিয়ে সবটা নতুন করে শুরু কর। সাবা নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সেই চেষ্টাই তো করছি। মন থেকে চেষ্টা কর সাবা, এই চেষ্টা তো
আগেও একবার করেছিলি। সাবা শুকনো গলায় বলল। সেবার তো সবটা ভেস্তে গেল। তার জীবনে নতুন করে ফিরে এলো ফাহিম। তার এত বড় একটা ক্ষতি করা বাদেও তৈরি করে দিয়ে গেল দুজনের মাঝে দূর পূর্বের থেকেও ঘোরালো দীর্ঘ এক দেয়াল। অরুণ তড়িঘড়ি করে বলল, বাদ দে না, তুই অনেক সুখে থাকবি দেখিস। ভাইয়া তোকে যে পরিমাণ ভালোবাসে। সাবা কি যেন বলতে যাচ্ছিল, হঠাৎ তার সমস্ত মনোযোগ আটকে গেল ওই একটা শব্দে, ভালোবাসে। সাবকাত তাকে ভালোবাসে। সাবার গলা শুকিয়ে গেল মুহূর্তেই। মনে হলো যেন সে পানি শূন্য মরুভূমিতে বন্দি। তৃষ্ণায় তার বুক ফেটে যাচ্ছে। ঢোক গিলে সাবা বলল, কি বললি? ভালোবাসে? সাবকাত আমাকে আমাকে ভালোবাসে। অরুণ থমথমে গলায় বলল, তো আর কাকে ভালোবাসবে? সাবা কয়েকটা লম্বা শ্বাস নিয়ে বোঝার চেষ্টা করলো অরুণের কথাটা, নিজেকে বিশ্বাস করাতে চেষ্টা করলো সে যা বলছে তা ভুল কিছু নয়। কিন্তু বিশ্বাস কিছুতেই হলো না। সাবকাত ভালোবাসবে তাকে। সাবা অবিশ্বাসের সুরে বলল, কি যে তুই বলিস অরুণ, উনি আমাকে ভালোবাসবে কেন? কারণ তুই তার বউ। সিম্পল। না ঠিক আছে, কিন্তু আমাদের সম্পর্কটা তো আর 10টা স্বামী স্ত্রীর মতো না। অরুণ দৃঢ় ভঙ্গিতে বলল, তাতে কি? বিয়ে শব্দটার একটা জোর তো আছে। আমি নিজের চোখে দেখেছি সাবা, তুই যখন আইসিইউতে ছিলি, যখন তোর জ্ঞান ফিরছিল না, তখন ভাইয়ার চোখ দুটোতে সারাক্ষণ একটা উৎকণ্ঠা আর উদ্বেগ এক দৃষ্টিতে আইসিইউর দরজার দিকে তাকিয়ে থাকতো। তাছাড়া এখনো তোকে কত যত্ন আগলে রাখে, তুই টের পাস না তার ভালোবাসা। সাবা কাঁপা কাঁপা গলায় বলল, আমি কিছুই সে টের পায় না বললে মস্ত ভুল হবে। সাবকাতের উদ্বিগ্ন চাহনি, আগ্রহ নিয়ে তার কথা শোনা, তার ছোট ছোট আবদারগুলো পূরণ করা, ঘুমের ঘোরে সাবাকে বুকের মাঝে আগলে রাখা, এসবের মাঝেই লুকিয়ে আছে প্রবল এক উষ্ণতা, যে উষ্ণতায় নিজেকে মরিয়ে রাখতে চায় সে আজীবন। তবে এই উষ্ণতার নামই কি ভালোবাসা? সাবাতার আর কিছুই ভাবতে পারল না। বিছানা হাতড়ে মোবাইলটা হাতে নিয়ে স্ক্রিন অন করলো। মোবাইলটা দেখেই আবার রেখে দিল। রাত 12টা 38। সাবকাত সেই যে সাবাকে শুইয়ে দিয়ে স্টাডি রুমে গেল, আর ফেরার নাম গন্ধ নেই। এদিকে এতক্ষণ চেষ্টা করে ঘুমাতে পারল না সাবা। চোখ দুটো বুঝতেই একটা না একটা অস্পষ্ট চিন্তায় জড়িয়ে যাচ্ছে মস্তিষ্ক। মিনিট 10 পর হঠাৎ দরজার শব্দে কানে এলো। অন্ধকারে সাবা তাকে দেখতে পাচ্ছে না ঠিকই, তবে তার উপস্থিতি টের পেয়ে মোটেও অসুবিধা হলো না। মিন্ট শ্যাম্পু আর করা ক্লোনের গন্ধ নিমিষেই ছড়িয়ে পড়ল সারা ঘরে। সেই গন্ধে ছড়িয়ে গেল তার চিরচেনা সেই উষ্ণতা। সাবকাত এখনো দরজার কাছে, তবুও সেই উষ্ণতা ঝড়ের গতিতে উড়ে এসে স্পর্শ করলো সাবাকে। সাবা নড়ল না, আগের ভঙ্গিতেই শুয়ে রইল। এত রাত অবধি জেগে আছে জানলে সাবকাত আবার রাগ করবে। সাবকাত বেড সাইড টেবিলে নিজের মোবাইল দুটো রেখে বিছানায় আতশোয়া হয়ে পেছন থেকে জড়িয়ে ধরে সাবাকে। মৃদু কেঁপে উঠল সাবা। সেই কম্পন আর একটু বাড়িয়ে দিয়ে সাবকাত মুখ ডুবিয়ে দিল তার চুলের মাঝে। এই কয়েক মুহূর্তেই কতগুলো চুমু সে দিল, তার হিসেব বোধ হয় তার কাছেও নেই। সাবার তীব্র কম্পন তাকে ধরা পড়ে যেতে বাধ্য করল। তবে সে জেগে আছে বলে রাগ করল না সাবকাত। তার কানের কাছে ঠোঁট এনে ফিস ফিস করে বলল, ঘুমাওনি? শিউরে উঠল সাবা।
সাবকাতের কণ্ঠ এমনিতেই মাদকের মতো, একবার শুনলে বারবার শুনতে ইচ্ছা হয়। আর সেই কণ্ঠে যখন ফিসফিস করে কথা বলে, তাও আবার এত কাছ থেকে, শ্রব মূর্ছা যেতে ইচ্ছা করে সাবার। নিজেকে কোনো মতে সামলে যে অস্পষ্ট গলায় বলল, কোথায় ছিলেন? সাবকাত সাবাকে ছেড়ে তার পাশে শুয়ে পড়তে পড়তেই বলল, অফিসে জরুরি একটা কাজ পড়ে গিয়েছিল। ও সাবা সঙ্গে সঙ্গেই সাবকাতের দিকে ফিরে নির্দ্বিধায় তার বুকে মাথা রাখল। এই একটা কাজে তার সকল লজ্জারা ছুটে পালায়। সংকটের দিনগুলো এই বুকটাই তো তার সব থেকে বড় আশ্রয় হয়েছিল। সাবা চোখ বুজে শুনছে সাবকাতের শান্ত হৃদয়ের ধুকপুক। সাবকাত সযত্নে জড়িয়ে ধরল তাকে, মৃদু হেসে বলল, এই বদ অভ্যাস করে কিন্তু নিজের বিপদ নিজেই ডেকে আনলে সাবা। সাবা খুব ভালো করেই জানে কোন বদ অভ্যাসের কথা সাবকাত বলছে। তার বুকে মাথা রেখে ঘুমানোর অভ্যাস। বদ অভ্যাস এমন সীমায় পৌঁছেছে যে তার বুকে মাথা না রেখে ঘুমানোর কথা ভাবাই দুষ্কর। তার বুকে মাথা রাখলেই আবার সব ঠিকঠাক। এই যেমন একটু আগে কিছুতেই ঘুম আসছিল না, কিন্তু এখন সাবার মনে হলো চারদিক থেকে ঘুমেরা এসে ঘিরে ধরেছে তাকে। এখনই তো সে তলিয়ে পড়বে ঘুমের রাজ্যে। সাবা চোখ দুটো বুজে রেখেই বলল, কিভাবে? সাবকাত সাবার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, যখন আমি দূরে কোথাও যাব। সাবা ব্যস্ত ভঙ্গিমায় বলল, কোথায় যাবেন? সাবকাত হালকা গলায় বলল, না মানে বিজনেস ট্যুরে তো মাঝে মধ্যেই আমাকে দেশের বাইরে যেতে হয়। তখন কি করবে? সাবা জোর গলায় বলল, তখনও এভাবেই ঘুমাবো। আপনি যেখানেই যাবেন আমাকে সাথে করে নিয়ে যাবেন। সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠল সাবকাতের ঠোঁটের কোণে। প্রশংসার সুরে সে বলল, এত ইমপ্রুভমেন্ট। সাবা ঘুমে আচ্ছন্ন গলায় বলল, আমাকে সাথে নেবেন না? সাবকাত আশ্বাস দিতে নরম সুরে বলল, নেব তো। সাবকাত, আমার একটা কথা রাখবেন। কি কথা? সাবা জড়ানো কণ্ঠে বলল, কাল সারাদিন আমি একটা ওষুধ খাবো না, আর আপনিও আমাকে কিচ্ছু বলতে পারবেন না। সাবকাত হঠাৎ গম্ভীর হয়ে বলল, সাবা, একটা স্মার্ট মেয়ে হয়ে তুমি এই কথা কিভাবে বলতে পারো? ওষুধ না খেলে সুস্থ হবে কিভাবে? সাবা আলসের ভঙ্গিতে বলল, একদিন ওষুধ না খেলে কি আর হবে? সুস্থ হওয়া একদিন পিছিয়ে যাবে। যাক, মাস কয়েক আগের সাবকাত হলে ঠিক এই পরিস্থিতিতে তর্কে জড়িয়ে যেত সাবার সঙ্গে, মৃদু ধমকও দিয়ে বসতো। তবে সে যে আসলেই বদলে গেছে, এর প্রমাণ স্বরূপ সে সব কিছুই করল না। উল্টো শান্ত ভঙ্গিতে জিজ্ঞেস করল, ঔষধে সমস্যাটা কি? সাবা লম্বা একটা হাই তুলে বলল, ওষুধগুলোতে শুধু ঘুম পায়। সকালের ওষুধ খাওয়ার পর দুপুর পর্যন্ত ঝিম মেরে বসে থাকি। দুপুরের ওষুধ খেয়ে তো ঘুমিয়েই পড়ি। আর দেখুন, রাতের ওষুধের পর চোখেই খুলে রাখতে পারছি না। কথাগুলো কেমন মাতালদের মতো জড়িয়ে যাচ্ছে। সাবকাত হেসে ফেলে বলল, ঘুমানোই তো ভালো। যত ঘুমাবে তত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। কিন্তু আমার আর ঘুমাতে ভালো লাগছে না। সাবকাত অন্যরকম গলায় বলল, একবার পুরোপুরি সেরে ওঠো, তারপর যত ইচ্ছা জেগে থেকো। ইনফ্যাক্ট আমি নিজে এখন ব্যবস্থা করব যাতে সারা রাত এক ফোঁটাও ঘুমাতে না পারো তুমি। চোখ দুটো ছানাবড়া হয়ে গেল সাবার। ঘুম ঘুম ভাব নিমিষেই উড়ে পালিয়ে গেল। নিজেকে সে দেখতে পাচ্ছে না ঠিকই, তবে নিশ্চিন্তভাবে বলতে পারে
গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে। আকম্বিকেই নীরবতায় আবারও স্ফীত হেসে উঠল সাবকাত। আরেক দফা সাবাকে এলোমেলো করে দিয়ে গাঢ় একটা চুমু খেলো তার গালে। সাবা জোরালোভাবে কেঁপে উঠে মুখ লুকিয়ে ফেলল তার বুকে। কয়েক মুহূর্তের নীরবতার পর সাবকাত হঠাৎ অন্যমনস্ক ভঙ্গিতে বলে উঠল, আই ওয়ে নিউ অ্যান অপিনিয়ন্স। সাবা কৌতূহলী গলায় বলল, কেন? সাবকাত থমথমে গলায় বলল, সেদিন তোমাকে এই কথাগুলো বলার জন্য বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু একটা কথাও আমি মন থেকে বলিনি। নিজেকে সামলাতে না পেরে আই জাস্ট মিসড আপ। ঘুমের ঘর কিংবা সাবকাতের আকম্বিক আদর, সাবা জানে না কিসের ধাক্কায় তার চিন্তারা সব তালগোল পাকিয়ে গেছে। বুঝতেই পারল না সাবকাত কোন ঘটনার কথা বলছে। সাবা বিভ্রান্ত গলায় বলল, বুঝলাম না, কোন দিনের কোন কথার জন্য ক্ষমা চাচ্ছেন? সেদিন ফাহিম তোমার অফিসে এলো, তুমি বাড়ি ফিরলে আর সাবার মনে পড়ে গেল সেদিনের ওই কথাগুলো। শুধু একটা চর নয়, ওই কথাগুলো তাকে এই ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছিল। ওসব নিয়ে আর মাথা ঘামালো না সাবা। নিতান্তই হালকা গলায় বলল, ও ইটস ওকে। এক সেকেন্ডের মাথায় আবার কি যেন মনে করে বলল না। সাবকাত বিস্মিত গলায় বলল, কি? ইটস নট ওকে মানে? সাবা অভিযোগের সুরে বলল, আপনি বারবার এসব তিক্ত প্রসঙ্গ টেনে আনেন কেন আমাদের মাঝে? তখনই আপনার সঙ্গে একটা ভালো মুহূর্ত কাটানোর চেষ্টা করি, তখনই এসব কথা মনে করিয়ে দিয়ে মনটা খারাপ করে দেন কেন? সাবকাত কিছুটা নিশ্চিন্ত হয়ে বলল, আচ্ছা সরি, আর মনে করাবো না। প্লিজ করাবেন না, অসহ্য লাগে। এখন থেকে মনে করবেন গতকালই আমাদের বিয়ে হয়েছে। সাবকাত অবাক হয়ে বলল, গতকাল? সাবা সোজা সাপটা উত্তরে বলল, হ্যাঁ। এতদিন তো কোনো কেমন দ্বিধার মাঝে ছিলাম, গতকালকেই তো সব দ্বিধা মিটে গেল। এতদিন আমার মাঝে যতটুকু যা খারাপ দেখেছেন তা আপনি মুছে নিন, আর আপনার খারাপটুকু আমি মুছে নেব, আর ভালোটুকু আপন করে নেব। কয়েক মুহূর্ত চুপ করে থেকে সাবকাত বলল, না, তোমাকে নিয়ে দিনের পর দিন ভুল ধারণা পুষে রেখেছিলাম। তাই নাকি? কি ধারণা করেছিলেন? প্রথম প্রথম মনে করতাম তুমি আস্ত একটা বেয়াদব মেয়ে। সাবা আহত ভঙ্গিতে মাথা তুলে তাকালো সাবকাতের দিকে। তার আহত দৃষ্টিতে একখণ্ড হাসি নিক্ষেপ করে সাবকাত আবারও বলল, তারপর মনে হলো তুমি নিতান্তই রোবটিক একটা মেয়ে। সাবা আগ্রহ নিয়ে বলল, আর এখন? এখন মনে হচ্ছে তুমি একেবারেই অন্যরকম, সবার চাইতে আলাদা। সাবা গা বেয়ে অন্যরকম একটা হাওয়া বয়ে গেল, উষ্ণতায় ঘেরা জাদুময় এক হাওয়া। সাবা হঠাৎ আগ্রহ নিয়ে বলল, আচ্ছা, আপনার বাবাকে যদি আমাকে বিয়ে করার জন্য আপনাকে বিয়ে না করতেন, তাহলে নিশ্চয়ই নিজে পছন্দ করে বিয়ে করতেন। অসম্ভব। কেমন মেয়ে আপনার পছন্দ? সাবকাত কয়েক মুহূর্ত চিন্তা করে বলল, চিন্তায় ফেলে দিলে। সাবা আগ্রহ নিয়ে তাকিয়ে আছে তার দিকে উত্তরের প্রত্যাশায়। চিন্তা ভাবনা শেষে সাবকাত অন্যরকম গলায় বলল, যে অসম্ভব সুন্দর, যার ভয়ানক তেজ, আমার মুখের উপর তর্ক করার সাহস যার আছে, আমার বুকে মাথা না রেখে যার ঘুম হয় না, আর আর যার নামের শুরু এস দিয়ে। খিলখিল করে হেসে উঠল সাবা। কে জানতো ঝগড়া আর একে অপরকে সহ্য না করতে পারার
অবসান এত সুন্দর হবে। সো ফ্রেন্ডস, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।